তাহলে কেস টেকিংটা কিভাবে করতে হয়, আমাদের স্টুডেন্ট নারায়ণবাবু একটা কেস টেকিং এর ফরম্যাট আমাদের শেয়ার করেছিল আমাদের অনলাইন ক্লাসে। আমি আমাদের কোর্সে যারা ভর্তি হয়েছে, ভর্তি প্রারম্ভিকে একবার প্রথমে আমরা আমাদের ধাঁচের একটা কেস টেকিং ফর্ম আমরা মেল করে পাঠিয়েছি। ইংরেজি, বাংলা, হিন্দি 2-3 রকমের আছে। এছাড়া আমার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে www.sevacure.com। সেখানে 3 ধরনের কেস টেকিং আছে, আপনাদের সম্ভব হলে দেখে নেবেন। আর আজকে আমরা একটু আলোচনা করব অন্য ধরনের একটা কেস টেকিং নিয়ে। আমরা বরাবর যে কথাটা বলে আসছি সেটা হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসার সাফল্যের মূল চাবিকাঠিটা হচ্ছে কেস টেকিং। যে যত ভালো কেস টেকিং করতে পারবে সে তত ভালো হোমিওপ্যাথি ডাক্তার হবে। যে যত ভালো কেস টেকিং করতে পারবে, করে যত ভালো এভলিউশন করতে পারবে, সে তত ভালো হোমিওপ্যাথি ডাক্তার হবে। আর যদি আপনি কেস টেকিং না করেন, আপনি যদি ভালো করে কেস টেকিং না করতে পারেন, তাহলে আপনি হোমিওপ্যাথ হতে পারবেন না, চোরাপ্যাথ হতে পারবেন। বাজারে বহু চোরাপ্যাথ আছে যারা একসঙ্গে 4-5টা হোমিওপ্যাথি মেডিসিন কম্বিনেশন করে দেয়, বহু রকম টনিক পেটেন দেয়। হ্যাঁ, পিওর হোমিওপ্যাথ হতে গেলে আপনাকে ভালো করে কেস টেকিংটা রপ্ত করতে হবে। তা কেস টেকিং এর কিছু নিয়ম কানুন আছে। তা আমরা এর আগেও কেস টেকিং এ একটা প্রথম পর্যায়ে একটা ক্লাস করেছিলাম, তখন আপনাদের মধ্যে অনেকেই ছিলেন না। তা সেই জন্য আমরা আবার নতুন করে একটা কেস টেকিং নিয়ে আলোচনা করছি। তা কেস টেকিং এর বয়ানে কি থাকবে, প্রথমে একটা ক্রমিক নাম্বার থাকবে, এটা আমরা সিরিয়াল নাম্বার বলি। যে তারিখে রুগীটা দেখছেন তার একটা নাম্বার থাকবে, ডেট থাকবে, রুগীর নাম থাকবে, এবার হচ্ছে কাজ, তারপরে রিলিজিয়ান, এগুলো থাকবে, তার গায়ের রং কেমন থাকবে, তার বয়স কত থাকবে, ফুল অ্যাড্রেসটা থাকবে, আর কিভাবে আপনার কাছে এলো সেই রেফারেন্সটা থাকবে, আর কেস টেকিং এর তারিখটা থাকবে। এবার আসা যাক যে আমরা এইগুলো কেন লিখব। তা ক্রনিক নাম্বারটা লিখব, যেটা আপনার পরবর্তীকালে রুগী যখন আসবে তার খুঁজে পেতে সুবিধা হবে। তারিখটা লিখবো এই জন্য যে কোন তারিখে সে দেখিয়েছিল, আর রোগীর নামটা তো অবশ্যই লিখতে হবে, নাম ঠিকানা তো লিখতেই হবে, আর জাতি, ধর্ম, বর্ণ এগুলো কেন লিখব, এটার পিছনে বিজ্ঞানটা কি আছে। বিজ্ঞানটা হচ্ছে আমরা জাতি, ধর্ম, বর্ণ এই জন্যই লিখব যে এক এক জাতি, এক এক ধর্মের মানুষ এক এক রকম খাদ্য খাবার খায়। যারা গরু খায় তারা শুয়োর খায় না, তাহলে আবার যারা শুয়োর খায় তারা গরু খায় না। তা আমাদের খাদ্যাভ্যাসের উপরে কিন্তু অনেক রোগ নির্ভর করে। জাতি ধর্মের মধ্যে দিয়ে আমরা কিন্তু তার খাদ্যাভ্যাসটা জানতে পারি। কিছু সম্প্রদায়ের মানুষ আছে আমিষভোজী, কিছু সম্প্রদায়ের মানুষ আছে নিরামিষভোজী। তাহলে এই খাদ্য খাবারের উপরে বিভিন্ন ধরনের রোগ নির্ভর করে, তার লাইফস্টাইলের উপরে বিভিন্ন রোগ নির্ভর করে। সেই জন্য আমরা যেমন জাতি, ধর্ম, বর্ণ লিপিবদ্ধ করব, পাশাপাশি তার অকুপেশনটা আমরা লিখব, আমাদের রেকর্ডের মধ্যে তার অকুপেশনটা লিখব। তাহলে অকুপেশন থেকে আমরা কি জানতে পারি? আমাদের সমাজে বহু ধরনের মানুষ আছে, তারা কেউ সার্ভিস করে,
কেউ মাঠে কোদাল চালায়, কেউ লাঙল চষে, কেউ কারখানায় কাজ করে। তাহলে এই যে অকুপেশনের উপরেও কিন্তু কিছু রোগ নির্ভর করে। শুধু রোগ নির্ভর করে না, আমাদের যে হোমিওপ্যাথিক পোটেন্সি গুলো আমরা কাকে, কোন ধরনের মানুষকে আমরা কোন ধরনের পোটেন্সি ওষুধ দেব সেটাও নির্ভর করে। যেমন ধরুন, অ্যাজ পার অর্গানম অফ মেডিসিন আমাদের বলা হয়েছে যারা ইন্টেলেকচুয়াল লেবার করে তাদের হায়ার পোটেন্সি দিতে হবে, যারা ফিজিক্যাল লেবার করে তাদের লোয়ার পোটেন্সি দিতে হবে। তবে ইন্টেলেকচুয়াল লেবার যারা অফিসে কাজ করে, শিক্ষকতা করে, অধ্যাপনা করে, কিংবা বিভিন্ন অফিসে ইন্টেলেকচুয়াল কাজগুলো করতে হয়, তারা তাদের যে লেবারটা, তাদের যে শ্রমটা, সেটা কিন্তু ইন্টেলেকচুয়াল লেবার। এবার কারখানার কোনো শ্রমিক, মাঠে কোনো চাষি, সে যে কাজটা করে সেটা হচ্ছে ফিজিক্যাল লেবার। তাহলে এর থেকে আরেকটা বিষয় হচ্ছে, ইন্টেলেকচুয়াল লোকদের এক ধরনের রোগ হয়, আর ফিজিক্যাল লেবার যারা করে তাদের আরেক ধরনের রোগ হয়। তাহলে এই রোগগুলো যেমন নির্ভর করে তার ওষুধের পোটেন্সিটা এই ইন্টেলেকচুয়াল লোকের উপর আর ফিজিক্যাল লেবারের করা লোকের উপর ভিন্ন ইয়ে হয়। সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি কি ধরনের ওষুধটা আমরা দেব। এবার হচ্ছে যারা সার্ভিস করে, অনেক সার্ভিসে আছে তাদের শিফটিং ডিউটি, কখনো রাত জাগতে হয়, কখনো সারা রাত জেগে কাজ করে, আবার কখনো দিনে কাজ করে। আবার কিছু কিছু প্রফেশন আছে সেটা হচ্ছে 10টা 5টা ডিউটি আছে, ফিক্সড ডিউটি। সুতরাং সেখানে আমরা তার যে জব, সেই জবটা কি ধরনের জব আমরা আইডিয়া করতে পারবো তার ওই প্রফেশনটা যদি আমরা, অকুপেশনটা যদি আমরা নোট ডাউন করি। তাহলে এ হচ্ছে আমাদের কেস টেকিং এর। কেন এগুলো আমরা কেস টেকিং এ উল্লেখ করি তার ব্যাখ্যা হলো। এবার হচ্ছে আমরা কি কি করব। রুগী এলো, রুগী আসার পরে তখন তার যে কমপ্লেন্টস গুলো আমরা কিভাবে নোট ডাউন করব। কমপ্লেন গুলো নোট ডাউন করব। প্রথম হচ্ছে তার প্রেজেন্ট কমপ্লেন গুলো আমরা লিখব। প্রেজেন্ট কমপ্লেনের মধ্যে শুধু প্রেজেন্ট কমপ্লেনটা লিখলে হবে না, প্রেজেন্ট কমপ্লেনের তার যে মডালিটি, অর্থাৎ কিসে বাড়ে কিসে কমে, কখন বাড়ে কখন কমে, সেই বিষয়টা উল্লেখ থাকবে। আর সেই সঙ্গে হচ্ছে ট্রিটমেন্ট ডান, কি ধরনের চিকিৎসা করেছি। এবার ধরুন একটা আপনার কাছে একটা রুগী এলো হাঁপানি, তার কষ্ট হচ্ছে, তার হাঁপানির রোগটা কখন বাড়ে কখন কমে, কি করলে বাড়ে কি করলে কমে, তাহলে এই বিষয়টা আমার জানতে হবে। আর হচ্ছে এই হাঁপানির জন্য সে কি কি চিকিৎসা করেছে এবং কোন সিস্টেমের চিকিৎসাটা করেছে। যদি সেই হাঁপানির রোগী তা অ্যালোপ্যাথিক সিস্টেমের চিকিৎসা করে থাকে, তাহলে জানতে হবে যে অ্যালোপ্যাথিক যে চিকিৎসাগুলো হয় সেটা হচ্ছে সাপ্রেসড হয়ে যায়। আমরা অনেক রোগীর ক্ষেত্রে বহু পরীক্ষিত যে হাঁপানির রোগটা যদি বংশগত না হয়, নিজের অর্জিত যদি হয়, সেখানে দেখা গেছে আমরা এই টেস্টিং করে জানতে পেরেছি যে তার একটা
সাপ্রেশন অফ দ্য স্কিন ডিজিজের হিস্ট্রি আছে। অর্থাৎ আপনাকে বলুন ডাক্তারবাবু, আমার ছোটবেলায় এক্সিমা হয়েছিল, আমি চিকিৎসা করেছি অ্যালোপ্যাথি, আমি অ্যালোপ্যাথি চিকিৎসাটা করেছি। তা অ্যালোপ্যাথি চিকিৎসা যদি স্কিন ডিজিজের অ্যালোপ্যাথি চিকিৎসা করে থাকে, সেখানে কিন্তু দেখা যাবে একেবারে নিশ্চিতভাবে আপনি বলতে পারেন, হয় তারা মলম দিয়েছিল, না লোশন দিয়েছিল, না ক্যাপসুল দিয়েছিল, অর্থাৎ সাপ্রেশন অফ দ্য স্কিন ডিজিজ। এই সাপ্রেশনের একটা ইতিহাস আছে। এই সাপ্রেশনের ইতিহাসটা যেখানে থাকবে, সেখানে কিন্তু স্কিন ডিজিজ সাপ্রেশন হয়ে একটু বয়স হয়ে গেলে, 30-45 বছর বয়স হয়ে গেলে তার একটা অ্যাজমাটিক টেন্ডেন্সি আছে। অর্থাৎ সাপ্রেশন হয়ে গেলে লাংস এফেক্ট করে তার একটা অ্যাজমাটিক সাফোকেটিভ টেন্ডেন্সি তৈরি করে। সেই সাফোকেটিভ টেন্ডেন্সির ফলে তার হাঁপানিটা হয়। তাহলে এটা কি শুধু অ্যালোপ্যাথি চিকিৎসার জন্য হয়? আমরা জানি যে হোমিওপ্যাথিতেও কিন্তু অনেকে সাপ্রেশনের চিকিৎসাটা করে। হোমিওপ্যাথিতে যারা মিশ্রপ্যাথি করে, একসঙ্গে 4-5টা মেডিসিন কম্বিনেশনে ওষুধ দেয়, এমনও দেখা গেছে আমরা বর্তমানে কিছু কিছু তথাকথিত হোমিওপ্যাথ তারা পোটেন্টাইজ মেডিসিন কম্বিনেশনে দেয়। তা যে কতটা হার্মফুল, সেটা যদি কোনো যন্ত্র থাকতো তাহলে যন্ত্রে ধরা পড়ত। যেহেতু এই হার্মফুল যে পিকচারটা, সে পিকচারটা কিন্তু নেকেট আইতে ধরা পড়ছে না। এটা অনেকদিন পরে তার এফেক্টটা হয়, যার ফলে এই যে পরিণতিটা সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই। যাই হোক, তাহলে সাপ্রেশনটা কিন্তু শুধু হোমিওপ্যাথি, এই অ্যালোপ্যাথিতে হয় তা না, আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথিতেও সাপ্রেশনটা হয়। তাহলে আমরা রোগীর কাছ থেকে জানবো যে তার কি ধরনের চিকিৎসা হয়েছিল, কোন সিস্টেম অফ ট্রিটমেন্টটা হয়েছিল, এবং তারা কি ধরনের ওষুধ দিয়েছিল। অর্থাৎ যদি লোশন, হোমিওপ্যাথি ডাক্তার হলেও লোশন দিতে পারে, মলম দিতে পারে, বাজারে বহু মলম বিক্রি হয়, তাহলে মলম বা লোশন দিয়ে থাকলে সেখানে বুঝতে হবে যে এটা সাপ্রেশনের চিকিৎসা। আর কি, আর হচ্ছে তার যে পরিবেশ কি ধরনের জায়গায় থাকে, সেটা স্যাঁতসেঁতে জায়গা না ড্রাই না শুষ্ক, এই পরিবেশটা জানতে হবে। তাহলে অকুপেশনটা আমরা জানলাম, জানার পরে সেখান থেকে আমরা কিছু উদ্ধার করতে পারব, রোগীর তার যে পরিবেশ সম্বন্ধে কিছুটা ধারণা করতে পারব। এবার হচ্ছে রোগীর অতীত ইতিহাস। সেই অতীত ইতিহাস কিছু পাস হিস্ট্রি আমাদের নোট ডাউন করতে হবে। সেখানেও কিন্তু আমাদের কিন্তু যে নোট ডাউন যেটা করব, সেটা হচ্ছে তার মানে কোন সিজনে বা রোগটা বাড়ত, বা কোন সিজনে কমতো, কখন কি খেলে বাড়ত, কি খেলে কমতো, কি করলে বাড়ত, কি করলে কমতো, এই যে মডালিটিটা আমাদের উল্লেখ করতে হবে। এবার আসা যাক, গতকাল স্পেশাল ক্লাসে আমরা আলোচনা করেছি হেরিডিটার যে ব্যাপারটা, হিস্ট্রি অফ দ্য হেরিডিটারাল ডিজিজ, সেই নিয়ে আমাদের কিছু জানতে হবে। অর্থাৎ আমরা কি কি জানবো? আমরা জানবো পেশেন্টের দুটো সাইড, একটা হচ্ছে প্যাটার্নাল সাইড, একটা হচ্ছে ম্যাটার্নাল সাইড। ফ্যামিলি হিস্ট্রিতে তার প্যাটার্নাল সাইডটা জানবো, ম্যাটার্নাল সাইডটা জানবো। প্যাটার্নাল সাইডের কার কার হিস্ট্রি নেব? প্যাটার্নাল সাইডে হিস্ট্রি নেব আমরা বাবা, মা,
ঠাকুরদাদা ঠাকুমা, কাকা জ্যাঠা পিসি, এই যে হিস্ট্রিটা নেব। আর হচ্ছে ম্যাটার্নাল সাইডে মায়ের যে মা বাবা এবং মায়ের যে ভাই বোন অর্থাৎ মামা মাসি, তাদের হিস্ট্রিটা নেব। কেন নেব? সেখান থেকে আমরা তার যে ফ্যামিলিগত যে টেন্ডেন্সি বা ভাব বা মায়াজমের যে টেন্ডেন্সি, অর্থাৎ আমরা তো হোমিওপ্যাথিক ক্রনিক চিকিৎসাটা করে থাকি, অর্থাৎ সোরাসিমিক সাইকোসিস, এই মায়াজমকে আমরা চিনে অ্যান্টি মায়াজমেটিক ওষুধ ড্রাগ দিয়ে আমরা চিকিৎসাটা করি। তাহলে এই ফ্যামিলি হিস্ট্রির মধ্যে দিয়ে আমরা তার যে মায়াজমটা রোল করছে সেই মায়াজমটা নিয়ে আমরা একটা ধারণা করতে পারব। এবার আসা যাক, আমরা স্পেসিফিকলি বলি যে আমরা ফ্যামিলি হিস্ট্রিতে অর্থাৎ পারিবারিক ইতিহাস নেওয়ার সময় কি কি নেব? পিতা মাতা জীবিত না মৃত? তা যদি মৃত হয় তাহলে কি রোগে মারা গেছে, তাহলে কি রোগে মারা গেছে তা কেন জানবো? কি রোগে মারা গেছে জানবো যে একটা মানুষ যখন মারা যায় তার প্রতিটা মানুষের মধ্যে সোলাসেমিক সাইকোসিসে মায়াজম রোল করছিল। যে মায়াজমের প্রভাবটা যত বেশি, সেই মায়াজমের প্রভাবের জন্য মারা গেছে। তাহলে মৃত্যুর যে ডিজিজগুলো কারণ যদি আমরা জানতে পারি তাহলে বুঝতে পারবো যে ওই ফ্যামিলিতে কোন মায়াজমের রোলটা বেশি। তাহলে আমরা বাবা মা তারা যদি মৃত হয় তাহলে কি রোগে মারা গেছে সেটা আমাদের রেকর্ড রাখতে হবে। আর কি যদি জীবিত থাকে, জীবিত থাকলে কি ধরনের রোগ আছে, কি ধরনের রোগ আছে বাবা মার, সেটা আমরা রেকর্ড করি। নেক্সট হচ্ছে তাদের স্বাস্থ্যটা কেমন, কি ধরনের স্বাস্থ্য, মৃত্যু হয়ে থাকলে কি রোগে মারা গেছে, কত বছর বয়সে মারা গেছে। আপনারা জানবেন যে কোনো কোনো ফ্যামিলিতে তাদের মারা যাওয়ার একটা বয়স সীমা থাকে। কোনো কোনো ফ্যামিলির একটা ট্র্যাডিশন আছে অল্প বয়সে মারা যায়, কোনো কোনো বয়সের ফ্যামিলি আছে তাদের অনেক বয়স পর্যন্ত তাদের আয়ু থাকে। তবে সেই কত বছরে মারা গেছে সেই রেকর্ডটা রাখতে হবে। তারা কোন বিশেষ রোগে আক্রান্ত ছিলেন কিনা, কটি ভাই বোন, সকলেই জীবিত কিনা, মারা গিয়ে থাকলে কি রোগে মারা গেছে, কত বছর বয়সে মারা গেছে, জীবিতদের স্বাস্থ্য কেমন, এই সমস্তগুলো আমাদের রেকর্ড রাখতে হবে। পিতামাতা, মাতামহ, পিতামহ, পিতামহী, যেটা বললাম যে ম্যাটার্নাল সাইডের সবার স্বাস্থ্য কেমন, এবং পেশেন্ট বিবাহিত না অবিবাহিত, কত বছর বয়সে বিয়ে হয়েছে, সন্তান সন্ততি কটি, তাদের স্বাস্থ্য কেমন, কটি জীবিত বা মৃত সন্তান, তাদের কোনো রোগ আছে কিনা, অর্থাৎ জীবিত থাকলে তাদের কোনো রোগ আছে কিনা, মৃত হলে কি রোগে মারা গেছে। যেটা আমরা অকুপেশন নিয়ে বলেছিলাম, পেশাটা কিরূপ কাজ করতে হয়, কি ধরনের কাজ, যদি ডে লেবার হয় তাহলে কি ধরনের কাজ, যদি সার্ভিস হোল্ডার হয় কি ধরনের কাজ, অতীতে বর্তমান পেশা কি। অনেকে অতীতে একরকম পেশা থাকে, বর্তমানে আরেক রকম পেশা। তাহলে অতীতে যে পেশা ছিল, বর্তমানে যে পেশা, সব পেশাকে লিখতে হবে। কিরূপে রোগ আরম্ভ হলো, রোগের বিবরণের যেটা আমরা রেকর্ড রাখবো সেটা কিরূপে, অর্থাৎ যেকে বলা হয়
অনসেট, রোগের একটা অনসেট থাকে, অর্থাৎ কিভাবে রোগটা শুরু হয়েছিল, কিভাবে প্রকাশ লাভ করল, পূর্বে কখনো কোনো কঠিন রোগে আক্রান্ত হয়েছিল কিনা, তারা চিকিৎসা কিভাবে হয়েছিল, কি ওষুধ প্রয়োগ করা হয়েছিল, অ্যালোপ্যাথি না হোমিওপ্যাথি, এবং অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি যে ওষুধ কি ধরনের ওষুধ, অর্থাৎ ইঞ্জেকশন, পেটেন্ট, টনিক বা মলম, লোশন, এটা বিস্তারিত আমাদের রেকর্ড রাখতে হবে। বর্তমান তার কোনো উপসর্গ আছে কিনা। এবার হচ্ছে আমরা যে প্রেজেন্ট কমপ্লেন নিয়ে আলোচনা করেছিলাম, প্রেজেন্ট কমপ্লেনে কতদিন যাবৎ, এই যে প্রেজেন্ট কমপ্লেনটা কতদিন যাবৎ, তার লক্ষণ আর কারণ যদি আমরা জানি, যদি জানা সম্ভব হয়, বর্তমান রোগের উপসর্গ এবং কারণগুলি বিস্তারিত বিবেচনা করতে হবে। আচ্ছা, এবার হচ্ছে অ্যাপিটাইট, খিদেটা কেমন, বিশেষ কোনো খাদ্যের প্রতি উপসর্গ বা কারণগুলি জানতে হবে। এবার হচ্ছে বিশেষ কোনো খাবার। এই প্রসঙ্গে আমি একটা গল্প বলি, যে একটা ব্রাহ্মণের ছেলে, আমার একটা পেশেন্ট ছিল, ব্রাহ্মণের ছেলে, তাদের ফ্যামিলিতে নিরামিষ, কিন্তু তার খুব গরুর মাংস খাওয়ার খুব ইচ্ছা, খায়নি কিন্তু খাওয়ার একটা চাহিদা। তাহলে এই যে বিশেষ ধরনের কোনো খাবার প্রতি তার আগ্রহ, এইটা কিন্তু আমাদের কাছে একটা আনকমন পিকুলার সিমটমস। পিপাসা আছে কিনা, পিপাসা থাকলে সে পিপাসাটা কেমন পিপাসা, ঘন ঘন পিপাসা লাগে না অনেকক্ষণ বাদে বাদে লাগে, জল খেলে তার একবারে অনেকটা পরিমাণে জল খায় না জলটা পরিমাণে কম খায়, জল খেলে তার তৃপ্তি হয় না অতৃপ্তি থেকে যায়, পরিপাক শক্তি কেমন, অর্থাৎ তার ডাইজেশনটা কেমন, শরীরে কোনো স্কিন ডিজিজ আছে কিনা, থাকলে বিস্তারিত ভাবে রেকর্ড করতে হবে। আঁচিল বা অর্বুদ আছে কিনা, আঁচিল বা টিউমার আর যদি স্কিন ডিজিজ থাকে, তাহলে আঁচিল, টিউমার আর চুলকানি পাতলা একই পর্যায়ে কিন্তু নয়। ইচিং অ্যান্ড ইরাপশন হচ্ছে শরীর পেশেন্ট, ইচিং অ্যান্ড ইরাপশনটা হচ্ছে শরীর পেশেন্ট। আর আঁচিল বা টিউমার বা সিস্ট, সিস্ট বলতে ছোট ছোট টিউমারের মধ্যে যে জিনিসটা গায়ে অনেকের দেখা যায় তাকে বলা হয় সিস্ট, এগুলো হচ্ছে সাইকোটিক পেশেন্ট। আবার সেইগুলো যদি আলসারেটের কন্ডিশন হয়, নেক্রোসিস হয়, সেই ক্ষেত্রে কিন্তু সেটা সিফিলিস্টিক পেশেন্ট। তাহলে আঁচিল, চুলকানি, পাঁচড়া, দাগ, এক্সিমা, টিউমার এগুলো আছে কিনা জানতে হবে। তাহলে সেখান থেকে আমরা কিন্তু রোগীর কিন্তু সাইকোসিস না সিফিলিস না শরীর বুঝতে পারব। তা পেশেন্ট শীতকাতর না গ্রীষ্মকাতর, শীতকাল তার কষ্ট বেশি হয় না গরমকালে বেশি হয়, এবং তার রেজাল্টটা কি, রোগী অতি সহজে ঠান্ডা লাগার প্রবণতা আছে কিনা, খুব কাশে কিনা, কাশিটা খুব বেশি হয় কিনা, তার অর্গানগুলো যথাযথ বর্ণনা দিতে হবে, চোখ, কান, নাক, গলার দাগ, এই যে বিভিন্ন রকম অর্গান সম্বন্ধে কোথাও কোনো কমপ্লেন আছে কিনা সেটা লিখতে হবে। এবার হচ্ছে সিঁড়ি দিয়ে বা উঁচু জায়গায় ওঠা নামা করার সময় বুক ধরপড় করে কিনা, দেহের কোনো অংশ বিকল ছিল কিনা, সাধারণ স্বাস্থ্য বা দুর্বল বা সবল সেটা লিখতে হবে। এবার আসা যাক মেন্টাল সিমটমস।
মেন্টাল সিমটমস কিন্তু আমাদের অনেক সময় মেডিসিন নির্বাচনে সহায়তা করে। তাহলে মানসিক লক্ষণে আমরা কি লিখব? রুগী খিটখিরে, ঝগড়াটে, একগুঁয়ে, শান্ত স্বভাব, আত্মহত্যার প্রবণতা আছে কিনা, অন্যমনস্ক কিনা, বা লাজুক কিনা, বা খুব জলি কিনা, ভীতু কিনা, চিন্তা যুক্ত কিনা, বা চিন্তা মুক্ত কিনা। তাহলে এই সমস্ত মেন্টাল সিমটমস গুলো আমাদের কালেক্ট করতে হবে। এবার হচ্ছে সিফিলিস বা গনোরিয়া রোগ আছে কিনা বা ছিল কিনা। যদি অতীতে থাকে তাহলে কিভাবে সেটা সারল, থাকলে কতদিন ধরে ছিল, এই রোগের জন্য কি কি চিকিৎসা করা হয়েছে, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, কবিরাজি, আয়ুর্বেদিক, ইউনানি, কি কি করা হয়েছে। এবং সম্ভব হলে, অনেক সময় সম্ভব হয় না, ডাক্তার প্রেসক্রিপশন করলে সেই ওষুধ আমরা অনেক সময় বুঝি না কি ওষুধ দিয়েছে। যদি সম্ভব হয় কি কি ওষুধ দিয়েছিল সেটাও রেকর্ড রাখতে হবে। হোমিওপ্যাথি হলে রেকর্ড রাখতে হবে, অ্যালোপ্যাথি হলেও রেকর্ড রাখতে হবে। বর্তমান তার কি কি উপসর্গ লক্ষণ আছে, বর্তমান রোগের সঙ্গে এর কোন সম্পর্ক আছে কিনা, সঙ্গী চাই কিনা বা একা থাকতে চাই কিনা, তার মৃত্যু কামনা করে কিনা, মৃত্যু ভয় আছে কিনা, জীবনে কোনো মানসিক আঘাত পেয়েছে কিনা, যেটাকে আমরা বলি ডিসঅ্যাপয়েন্টমেন্ট অফ লাভ, অর্থাৎ ডিসঅ্যাপয়েন্টমেন্ট অফ লাভের কোনো ইতিহাস আছে কিনা, জীবনের প্রতি বিতৃষ্ণা আছে কিনা, স্মৃতিশক্তি যেটা মেমোরি পাওয়ার অ্যাক্টিভ না উইক, দুর্বল না ভালো, সেটা লিখতে হবে। স্মৃতিশক্তি ক্রমশ আস্তে আস্তে লোপ পাচ্ছে কিনা, রোগের উপসর্গ কখন বাড়ে কখন কমে, কিসে বাড়ে কিসে কমে, শরীরে কোথায় বিকৃতি, অসারতা বা পক্ষাঘাত আছে কিনা, দেহের কোনো জায়গায় তার কোন রকম পক্ষাঘাত অর্থাৎ প্যারালিস্টিক কোন কন্ডিশন আছে কিনা, কোথাও জ্বালা পড়া আছে কিনা বা অনুভব হয় কিনা। এবার আসা যাক সোয়েট। আমাদের যে সমস্ত দেহ থেকে কিছু ডিসচার্জ হয়, সেই ডিসচার্জগুলো কি কি ডিসচার্জ হয়? আমাদের ঘাম হয়, মলমূত্র ত্যাগ হয়, মেয়েদের একটা মাসিক স্রাব হয়, মেয়েদের আরেকটা রোগ হয় সাদা স্রাব হয়। তাহলে এই সমস্ত যত রকম ডিসচার্জ আছে সেই ডিসচার্জ গুলো কেমন, অর্থাৎ তার চারটে কোয়ালিটি লিখতে হবে। একটা হচ্ছে কোয়ালিটি, কোয়ান্টিটি, কালার অ্যান্ড ওডর। কোয়ালিটি যেমন ধরুন ঘাম, ঘামের কোয়ালিটিটা কেমন, কোয়ান্টিটিটা কেমন, পরিমাণটা কেমন, ওডরটা অর্থাৎ গন্ধটা কেমন। তাহলে কোয়ালিটি, কোয়ান্টিটি, কালার, রংটা, অ্যান্ড ওডর গন্ধটা কেমন, এই চারটে বিষয় আমাদের যত এই শরীর থেকে যে সমস্ত নিষ্কাশন হয় সেই নিষ্কাশনের চারটে কোয়ালিটি আমাদের নোট ডাউন করতে হবে। একটা হচ্ছে কোয়ালিটি, কেমন ধরনের, কোয়ান্টিটি, তারপর হচ্ছে কালার, আর হচ্ছে ওডর। ঘাম কোয়ালিটিটা কেমন? ঘামের অনেক রকম কোয়ালিটি দেখা যায়। কারো ঘাম হলে জামা কাপড় সাদা হয়ে যায়, কারো ছোপ ছোপ দাগ পড়ে। তাহলে কোয়ালিটি, কোয়ান্টিটি, কোয়ান্টিটিটা কত? অনেকে দেখা যায় প্রচুর পরিমাণে ঘাম হয়, কারো অল্প অল্প ঘাম হয়, কারো ঘাম হয় না, অর্থাৎ একেবারে বিরল। এবার হচ্ছে কালার, ঘামেরও বিভিন্ন রকম কালার হয়। এবার ঘামের কিছু ওডর, কারো কারো গন্ধ হয়, ভ্যাপসা গন্ধ, ভ্যাপসা গন্ধ হয়, টক গন্ধ হয়, বিভিন্ন রকম গন্ধ হয়। তাহলে আমরা এই যে
কোয়ালিটি, কোয়ান্টিটি, কালার এন্ড অর্ডার, এগুলো লিখব। আর কি, আর হচ্ছে যত রকম ডিসচার্জ হয়, অর্থাৎ পায়খানা, মূত্র, মেনস্ট্রুয়েশন, লিকুরিয়া, বা অনেকের বিভিন্ন অরিফিস দিয়ে অ্যাবনর্মাল ডিসচার্জ হয়, কারো কানে পুজ হয়, নাক দিয়ে সর্দি পড়ে, এই সমস্ত ডিসচার্জ যেগুলো হচ্ছে সেই ডিসচার্জগুলো আমাদের কালার, কোয়ান্টিটি, মানে কোয়ালিটি, কোয়ান্টিটি, কালার এন্ড অর্ডার, এই সমস্ত নিয়ে আলোচনা করছে, মানে রেকর্ড রাখতে। পেটে বায়ু হয় কিনা, উপরে বায়ু হলে কোথায় হয়, আপার অ্যাবডোমেন না লোয়ার অ্যাবডোমেন না হোল অ্যাবডোমেন? যা আমরা জানি যে আমাদের হোমিওপ্যাথিক ওষুধে যে ফ্ল্যাটুলেন্স গুলো হয়, চায়নাতে একরকম ফ্ল্যাটুলেন্স, লাইকোপোডিয়ামের একরকম ফ্ল্যাটুলেন্স, তারপরে নার্স ভূমিকার একরকম ফ্ল্যাটুলেন্স, তাহলে কোনটা লাইকোপোডিয়ামের রাইট সাইড রেমেডি, লাইকোপোডিয়ামের যে ফ্ল্যাটুলেন্সটা হয় রাইট সাইডে হয়, বিকেল বেলা হয়, এই সমস্ত ইতিহাস রয়েছে লাইকোপোডিয়ামের ক্ষেত্রে। তাহলে এখানে আমাদের কোথায় হয় এবং কি ধরনের হয় জানতে হবে। আর ইলাকটেশন, ঢেকুর হয় কিনা, ঢেকুর হলে তার গন্ধটা কেমন এবং তার বর্ণটা কেমন, কিসের উপশম হয়, উপশম বোধ করে, অর্থাৎ ঢেকুর দিলে উপশম বোধ করে না বেশি বেশি মনে হয়। কখন কিরূপে পেট ফাঁপা বাড়ে বা কমে, পেটে ব্যথা আছে কিনা, কোথাও কখনো বাড়ে কমে কিনা, এবার হচ্ছে সাধারণ খাদ্য, তা মুখের স্বাদ কেমন। আমরা মেডিকাতে জীবের যে স্বাদ, অসংখ্য স্বাদ আমাদের মেডিকার মধ্যে পাই, কোনোটা কেঁচো স্বাদ, কোনোটা বিষ স্বাদ, কোনোটা টক স্বাদ, কোনোটা তামার মতো লাগে, বিভিন্ন রকম যে টেস্ট ডিসঅর্ডার আমরা দেখেছি আমাদের মেডিকাতে, বিভিন্ন ধরনের টেস্ট ডিসঅর্ডার রয়েছে। তার মুখে দুর্গন্ধ আছে কিনা, মাড়ি থেকে পুজ বেরোয় কিনা, মুখের বর্ণ লক্ষণগত বর্ণনা লালা পড়ে কিনা। এবার হচ্ছে মলের কথা বলেছিলাম যে কোয়ালিটি, কোয়ান্টিটি, কালার অ্যান্ড অর্ডার, এটা আমাদের রেকর্ড রাখতে হবে। মূত্রের ক্ষেত্রেও একই ব্যাপার। এবার আমাশয়ের সঙ্গে অন্যান্য সহকারী রোগ যথা জল ইত্যাদি আছে কিনা। এবার হচ্ছে দুটো জেনিটাল নিয়ে আবার বিস্তারিত লিখতে হবে। পুরুষের ক্ষেত্রে পুরুষ জনেন্দ্রিয় সম্বন্ধে কিছু আমাদের রেকর্ড রাখতে হবে, স্বপ্নদোষ আছে কিনা, সপ্তাহে বা মাসে কতবার স্বপ্নদোষ হয়, তার হস্তমৈথুন করার ইচ্ছা কেমন বা বেশি বা কম হয় কিনা, তারপরে হস্তমৈথুনের অপব্যবহার হয়েছে কিনা, সেক্সের অপব্যবহার হয়েছে কিনা, এক্সেসিভ মানে সেক্স ব্যবহার করেছে কিনা। এবার হচ্ছে লিঙ্গ, ছেলেদের ক্ষেত্রে লিঙ্গ ছোট না বড়, তার শিথিল থাকে কিনা না সবসময় তার শক্ত থাকে। এবার ফিমেল জেনিটালের ক্ষেত্রে কখন গর্ভচাপ হয়েছে কিনা, কখনো মৃত সন্তান প্রসব হয়েছে কিনা, কাম ভাবটা বেশি না কম, জ্বরের ত্রুটি বা দ্রুততা আছে কিনা, প্রসবকালে কষ্ট বেশি বা কম হয় কিনা। এখানে একটা ব্যাপারে অনেকের কনফিউশন থাকতে পারে যে আপনি একটা পুরুষ ডাক্তার, আপনি একজন মহিলা ডাক্তার এই রোগীকে যদি বলেন যে আপনার কাম ভাব কেমন, তাহলে তো আপনাকে ধরে মার দেবে। তাহলে অথচ আপনি তার কাছ থেকে সেই কথাটা আদায় করবেন। এই কথাটা আদায় করার জন্য কিন্তু আপনাকে একটা কৌশল নিতে হবে। সেই কৌশলটা কোনো ডাক্তার বা অধ্যাপক
কোনো চিকিৎসক আপনাকে শিখিয়ে দিতে পারবে না, সেটা আপনার নিজের অভিজ্ঞতা থেকেই আপনি শিখে যাবেন। পেশেন্ট আপনাকে বলবে তার সেক্স বেশি কিনা কম, এমন নয় যে সে বলবে না, বলবে, কিন্তু আপনাকে কৌশল করে তার সেই কথাটা বের করতে হবে। আর এই অ্যাজ এ বিইং এ হোমিওপ্যাথ আমরা স্বাভাবিকভাবে প্রশ্ন করতে পারি যে আমার ওই কথাটা জানা দরকার কি আছে, তার সেক্স বেশি না কম? না, দরকার আছে। কারণ এখান থেকে কিন্তু আমরা মানে রোগী চিত্রের একটা পরিষ্কার চিত্র পাওয়া যায়। সেই জন্য এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, আর সেই কথাটা আপনার রোগীর কাছ থেকে শুনতে হবে। এবার হচ্ছে মেনস্ট্রুয়েশন। মেনস্ট্রুয়েশন আপনারা জানেন যে মেয়েদের যে পিউবার্টি পিরিয়ডটা, একটা পিরিয়ড থাকে তাকে বলা হয় পিউবার্টি পিরিয়ড। যে সময়টা হচ্ছে সন্তান উৎপাদন ক্ষমতা তার বাড়ে বা সন্তান উৎপাদন ক্ষমতা থাকে। কবে থেকে সন্তান উৎপাদন করতে পারে? যেদিন থেকে তাদের মেনস্ট্রুয়েশন শুরু হয়, আর যতদিন পর্যন্ত মেনস্ট্রুয়েশন থাকে এই যে পিরিয়ডটা, এটাকে বলা হয় পিউবার্টি পিরিয়ড। এই পিউবার্টি পিরিয়ডে সে সন্তান উৎপাদন করতে পারে। তাহলে মেয়েদের জীবনে তিনটে স্টেজ। একটা কুমারী অবস্থা, সেই কুমারী অবস্থাতে জন্মের পর থেকে একটা পিরিয়ড পর্যন্ত তার কোনো মেনস্ট্রুয়েশন হয় না। তার মেনস্ট্রুয়েশন হয় না। কত বছর মেনস্ট্রুয়েশন হয় এটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। কারো 11 বছর মেনস্ট্রুয়েশন শুরু হয়, কারো 14 বছরের হয়, কারো 12 বছরের হয়। সবার কিন্তু এক বয়সে মেনস্ট্রুয়েশন হয় না। তা এবার হচ্ছে এই যে প্রথম যে মেনস্ট্রুয়েশনটা হলো, এই মেনস্ট্রুয়েশনটাকে বলা হয় মিনার্জি। অর্থাৎ স্ত্রী শিশু তার জন্মের পর থেকে 11-12 বছর পর্যন্ত তার কোনো মেনস্ট্রুয়েশন হয় না। একটা সার্টেন পিরিয়ডে গিয়ে তার প্রথম মেনস্ট্রুয়েশন দেখা যায়। এই যে পিরিয়ডটা, এটাকে বলা হয় মিনার্কি পিরিয়ড। এইটাকে বলা হয় মিনার্কি। এবার যেদিন থেকে তার মেনস্ট্রুয়েশনটা শুরু হলো আর যেদিন তার বন্ধ হলো, সেই পিরিয়ডটাকে বলা হয় পিউবার্টি পিরিয়ড। কবে থেকে কবে পর্যন্ত? যার 11 বছর বয়স থেকে শুরু হলো, 45 বছরে শেষ হলো। সবার কিন্তু এত বয়সে শেষ হয় না, কারো 40-এ শেষ হয়, কারো 45-এ শেষ হয়, কারো 50-এ শেষ হয়। দু একটা রেয়ার কেস দেখা যায় 55-60 বছরেও শেষ হয়। তাহলে এই পিরিয়ডটাকে, অর্থাৎ মিনার্কি পিরিয়ড থেকে যে পিরিয়ডে তার মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যায়, সেই পিরিয়ডটাকে কি বলা হয়? মেনোপজ পিরিয়ড। যখন মাসিক তার বন্ধ হয়ে গেল, সেই সময়টাকে তাকে বলা হয় মেনোপজ পিরিয়ড। তাহলে মিনার্কি থেকে মেনোপজ পর্যন্ত যে পিরিয়ডটা, সেটা হচ্ছে পিউবার্টি পিরিয়ড। তাহলে কত বছর বয়সে প্রথম মাসিক শুরু হয়? সবের ওই বলেছিলাম সমস্ত রকম ডিসচার্জের 4টে জিনিস আমাদের নোট ডাউন করতে হবে। একটা হচ্ছে কোয়ালিটি, কোয়ান্টিটি। কোয়ালিটি, কোয়ান্টিটি, কালার অ্যান্ড ওডর। তাহলে বর্ণ কেমন, গন্ধ কেমন, পরিমাণ কেমন। ঋতুস্রাবের পূর্বে বা পরে কোনো প্রকার যন্ত্রণা হয় কিনা, কি জাতীয় যন্ত্রণা হয়, কেমন ধরনের যন্ত্রণা হয়। যন্ত্রণার অনেক রকম আছে। শীত ধরা যন্ত্রণা, সুই ফোটানোর মতো যন্ত্রণা, চিড়ে ফেলার মতো যন্ত্রণা, বিভিন্ন রকম আমরা মেডিকাতে যন্ত্রণা বিভিন্ন রকম বর্ণনা পেয়েছি। তো কি জাতীয় যন্ত্রণা সেটা লিখতে হবে। কতদিন অন্তর মাসিক হয়? আমরা জানি মেয়েদের 28 নর্মাল যে
সার্কেলটা সেটা হচ্ছে 28 দিন অন্তর অন্তর তার মাসিক স্রাবটা। এটা হচ্ছে নর্মাল অবস্থা। তা কখনো কখনো ডিসঅর্ডার অবস্থা দেখা যায় এগিয়েও যায় পিছিয়েও যায়। আর থাকে কতদিন? 3 থেকে 5-7 দিন থাকে, কারো একটু বেশি সময় থাকে। এবার যদি কম হয়, কম সময় থাকে, সেটা হচ্ছে স্ক্যান্টি মেনস্ট্রুয়েশন। যদি বেশি পরিমাণে বেশি দিন ধরে হয়, সেটা গাইনিকের ভাষায় একটা নাম আছে, তাহলে সেটাও যেমন ভালো না, পরিমাণে কম হওয়াটা ভালো না। দুটোই ডিসঅর্ডার অবস্থা, দুটো অবস্থাতে চিকিৎসা করা দরকার। আবার কোনো কোনো মেয়েদের দেখা যায় মাসিক হওয়ার সময় অসহ্য যন্ত্রণা, এটাকে বলা হয় ডিসমেনোরিয়া। ডিসমেনোরিয়া অনেক রকম আছে। আমরা আমাদের তো সাবজেক্টের মধ্যে গাইনোকোলজি আছে, মিডওয়াইফারি রয়েছে। আমরা গাইনোকোলজি মিডওয়াইফারি ক্লাসের সময় এটা বিস্তারিত বিবরণ দেব। তাহলে এই যে মাসিক স্রাব, তার কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি, কালার অ্যান্ড অডর, এটা রেকর্ড করতে হবে। আরেকটা স্রাব মেয়েদের হয়, এটাকে বলা হয় সাদা স্রাব। সাদা স্রাব নিয়েও আমরা বিস্তারিত এখন আলোচনাটা করব না, যেহেতু এই অবকাশ রয়েছে আমাদের গাইনোকোলজিতে। গাইনোকোলজি যখন আমরা ক্লাস করব তখন সাদা স্রাব নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এই সাদা স্রাব বিভিন্ন কারণে হয়। আপনারা দেখবেন ছোট ছোট বাচ্চাদের যাদের মাসিক হয়নি, একেবারে শিশু 2-2.5 বছরের বাচ্চাদের কিন্তু সাদা স্রাব দেখা যায়। তাহলে সেটার পিছনে একটা কারণ আছে। সেটার পিছনে কারণটা হচ্ছে এই অর্গানটা নিশ্চয়ই আপনারা চেনেন। তাহলে আমাদের যে আমরা যে স্কুল পাস করি, সেই অর্গানটা নাম হচ্ছে মানে অ্যানাস। যে অ্যানাস যে আমাদের স্কুলটা থাকে, সাধারণত দেখা যায় স্কুলটা থাকে হচ্ছে রেকটামের মধ্যে, সেখান থেকে অ্যানাস দিয়ে পাশে যায়। অ্যানাসের পাশে খুব বেশি দূরে নয়, তাই কাছাকাছি যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ভ্যাজাইনা। যে সমস্ত মেয়েদের অল্প বয়সে 2 বছর, 2.5 বছর, 3 বছর বয়সে বা তারও একটু বেশি বয়সে যাদের সাদা স্রাব হয়, তাদের ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে তাদের কৃমি আছে, কুচো কৃমি। কুচো কৃমি কি করে? মলদার দিয়ে বেরিয়ে গিয়ে ভ্যাজাইনার ভিতরে ঢুকে যায়। সেখান গিয়ে তারা মানে ক্ষত সৃষ্টি করে। ক্ষত সৃষ্টি করে সেই যে ক্ষত যে স্রাবটা বেরোয় পার ভ্যাজাইনা দিয়ে, সেটা হচ্ছে হোয়াইট ডিসচার্জ বা লিকুরিয়া। আর অনেক সময় দেখা যায় অ্যাডাল্ট মেয়েদের যে সাদা স্রাবটা হয়, তাদের দেখা যায় যে গনোকক্কাস ইনফেকশনের জন্য অনেক সময় বা নানা রকম ইনফেকশনের জন্য তাদের যে ভ্যাজাইনা যে নানা ধরনের, শুধু সাদাই হবে তা না, বিভিন্ন হলুদের মতো কালার হয়, ঘিয়ে রঙের কালার হয়, বিভিন্ন কালারের তাদের যে ডিসচার্জটা বেরোয়, সেই ডিসচার্জটা কেমন ডিসচার্জ, এখানেও কিন্তু আমরা যেই পূর্ব সিদ্ধান্ত মতে আমরা বুঝবো যে কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি, কালার অ্যান্ড অডর। সাদা স্রাবের কিন্তু কোয়ালিটি, কোয়ান্টিটি, কালার অ্যান্ড অডর, এগুলো আমরা কালেক্ট করব বা রেকর্ড করব। পরে আমরা যেটা করব আমাদের সিস্টেম অনুযায়ী, সেটা হচ্ছে আমরা তার এভ্যালুয়েশন করব। এভ্যালুয়েশন করতে আমাদের যে সহজ যে পুস্তকটা রয়েছে তার নাম হচ্ছে রেপার্টরি। রেপার্টাইজেশন করে আমরা সিঙ্গেল মেডিসিনটা খুঁজে বের করবো, আনকমন পিকুলার সিমটমসের উপর বেস করে, অর্গানকে মানে মাথায় রেখে, ফিলোসফিকে মাথায় রেখে আমরা একটা সিঙ্গেল মেডিসিন সিলেক্ট করে অ্যাজ পার অর্গানন অফ মেডিসিনের নির্দেশিত পথে আমরা তার ওষুধ সিলেকশন করে তার পোটেন্সিটাও ঠিক করব। রিপিটেশনটাও
কত ঘন্টা অন্তর আমরা রিপিটেশন করবো, কতদিন অন্তর রিপিটেশন করবো, এটাও কিন্তু অর্গাননের দৃষ্টিতে সিদ্ধান্ত অনুযায়ী আমরা সেটা সিলেক্ট করি। তা